নূপুর, নূপুর আমি এলাম। ঠিক আছে আব্বাস, 11:30টার মধ্যে তোমার টিফিনটা রেডি হয়ে যাবে। নিয়ে যাওয়ার জন্য কাউকে পাঠিয়ে দিও। হ্যাঁ, নিয়ে নিয়েছি। কাউকে যদি পাঠাতে না পারি তাহলে নিজেই চলে আসবো লাঞ্চ, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। টাটা, এলাম, বাই। বাই। এসে গেছো? তাড়াতাড়ি এসো, কত কাজ পড়ে আছে। খেলতে যাবে, কিন্তু খাওয়া দাওয়া করে তারপর, ঠিক আছে? না মা, আমি পরে খাবার খাবো। না রাজু, আগে তুমি খাওয়া দাওয়া করবে, তারপর খেলতে যাবে, ঠিক আছে? বন্দনা, দেখো তো দরজায় কে এলো। দেখছি দিদি। বলুন। হ্যালো, আব্বাস দাদা, আপনি এক্ষুনি বাড়ি আসুন, এক্ষুনি, তাড়াতাড়ি। কি হয়েছে বলো তো? দয়া করে আপনি আগে বাড়ি আসুন। নূপুর কোথায়? ওকে আগে ফোন দাও। আব্বাস দাদা, আমি বলছি তো, আপনি আগে বাড়ি আসুন। বন্দনা, তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে? আপনি আগে বাড়ি আসুন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। সুনীল, আমি একটু আসছি। হ্যাঁ দাদা। ওকে। কি হয়েছে বন্দনা? রাজু, রাজু, ওরা রাজুকে নিয়ে গেছে। আব্বাস ভাই, আব্বাস ভাই, পুলিশকে ফোন করো। আব্বাস ভাই, পুলিশকে ফোন করো। হ্যালো 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 রাজীবপুর পুলিশ স্টেশন, কনস্টেবল বিক্রম চৌহান। হ্যালো আরে দাদা, আর কিছু তো বলুন। স্যার, আমার বউকে মেরে দিয়েছে স্যার। কি হয়েছে? কোথা থেকে বলছেন আপনি? হ্যালো হ্যাঁ দাদা, ঠিক করে বলবেন। স্যার, এখানে মার্ডার হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন স্যার।
হ্যাঁ অ্যাড্রেসটা লিখে নিন স্যার, অ্যাড্রেস। হ্যাঁ, আব্বাস মোহাম্মদ, 12/124। হ্যাঁ স্যার, মেন রোড থেকে 3 নম্বর গলি, ডান দিকে। হ্যাঁ স্যার, ওকে। 3 বছরের রাজুর মা আর আব্বাস মোহাম্মদের স্ত্রী নূপুরের তারই ঘরে দিনে দুপুরে নৃশংসভাবে খুন করা হয়েছিল। কারা সেই ব্যক্তি যারা ঘরের দরজায় এসে কড়া নেড়েছিল? আর সেই নিষ্পাপ শিশু রাজু এখন কোথায়? স্যার, ডেড। স্যার, স্ত্রীর তার দিয়ে গলা পেঁচানো হয়েছে আর ছুরির দাগও রয়েছে, আর হাতে অদ্ভুত রকমের চিহ্ন রয়েছে, মনে হচ্ছে কেউ ইঞ্জেকশন দিয়েছিল। স্যার, ওর নাম নূপুর, আর ওর স্বামী আব্বাস। কি হয়েছিল? আমার স্ত্রীকে খুন করেছে। কি করে হলো এটা? স্যার, যখন এসব ঘটনা ঘটে না তখন শুধু ওর কাজের লোক বন্দনা বাড়িতে ছিল। কি হয়েছিল? কলিং বেল বাজে আর নূপুর দিদি আমাকে দরজা খুলতে বলে। আমি দরজা খুলে দিই। বলুন। দুজন কারা ছিল? জানি না সাহেব, আমি ওদের আগে কখনো দেখিনি। তারপর? চুপ, কোনো আওয়াজ বার করবি না, চুপ। বন্দনা, কারা এসেছে? চল। বন্দনা, কারা এসেছে? কে তুমি? রাজু, 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 রাজু। এই ঘরের ভেতর কি হয়েছে আমি কিচ্ছু জানি না সাহেব। আমি তো শুধু একটা হালকা চিৎকার শুনি, তারপর ওই আরেকটা লোক বাইরে আসে। তার একটা হাতে চাদরে জড়ানো কিছু একটা ছিল, ওর মধ্যে রাজুই ছিল, আর ওর আরেকটা হাতে টাকা আর গয়না ছিল। চল চল, চুপ, একদম চুপ। ওই ড্রয়ারটা চেক কর, ড্রয়ার। যদি তুই চিৎকার করিস, ফিরে এসে তোকেই মেরে দেবো, বুঝলি? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি চল। আর শোন, আব্বাসকে বলে দিবি রাজুকে ফিরে পেতে চাইলে 25 লাখ টাকা যেন রেডি রাখে। ফোন করে দে ওকে। আমি সবার আগে প্রতিবেশী রাকেশ বাবুকে ডাকি, তারপর বাকিদেরকে, তারপর আমি আব্বাস দাদাকে ফোন করি। সাহেব, আমি জানি না ওরা কারা ছিল। যখন ওরা বললো যে আব্বাসকে 25 লাখ টাকা দিতে হবে, তার আগেই কি রাজুকে তুলে নিয়েছে? হ্যাঁ, ওটা রাজুই ছিল। ওকে চাদরে জড়ানো ছিল, আমি ওর পা দেখেছিলাম। রাজু চেঁচায়নি? না সাহেব, জানি না কেন। পুরো বাড়ি চেক করো, কিছু একটা গড়বড় লাগছে। স্যার, আপনার কি মনে হচ্ছে এই মহিলা কি মিথ্যে কথা বলছে? কেউ তো মিথ্যে বলছে, মনে হচ্ছে ওরা বাচ্চাটাকে নিয়ে গেছে।
না স্যার, নূপুরের বডি ছাড়া কিচ্ছু নেই। স্যার আমি ঠিক নিচের ঘরটাতেই থাকি। সকালবেলা রেডি হয়ে আমি অফিস বেরোতে যাব, এমন সময় বন্দনা দৌড়তে দৌড়তে আমার বাড়িতে আসে। বন্দনা, কি হয়েছে? রাকেশ বাবু, আপনি আমার সাথে এক্ষুনি চলুন। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? ওই আব্বাস দাদার বাড়িতে সর্বনাশ হয়ে আব্বাস গেছে। ভাই? স্যার এখানে এসে তো এই দেখতে পাই। আমি তক্ষুনি বন্দনাকে বলি যে তুমি আব্বাস ভাইকে এক্ষুনি ফোন করো। যখন এখানে বাড়ির মধ্যে এইসব ঘটছিল তখন কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাননি? না স্যার, আমি কোনো চেঁচামেচির আওয়াজ শুনতে পাইনি। স্যার উনি এখনো কিচ্ছু বলছেন না। ঠিক আছে, লাশ পোস্টমর্টমের জন্য পাঠাও। ওর সঙ্গে থানায় কথা বলবো। স্যার এখন প্রতিবেশীদের সঙ্গে কথা বলে দেখি। দিনের বেলায় দুটো লোক একটা বাচ্চাকে উঠিয়ে নিয়ে গেল। কেউ কিছু দেখতে পেল না, শুনতেও পেল না। দোকান তো খোলাই থাকে সাহেব, খেয়াল থাকে না কে এলো কে গেল। ওরা একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছিল। এখন আপনি বলছেন সাহেব চাদরে ঢাকা ছিল, কি করে খেয়াল করব? 9:30টায় দোকান খুলি স্যার। ওই 11:30টার সময় হয়েছে। এখানে স্যার প্রচন্ড শব্দ হয়, চারিদিকের বাড়িগুলোর কিচ্ছু শুনতে পাইনি। কিছু দেখেনও নি? দুটো লোক একটা বাচ্চাকে চাদরে মুড়ে নিয়ে যাচ্ছিল। দেখিনি স্যার। স্যার এখানে সন্দেহ হওয়ার মতো কেউ কিছুই দেখেনি। পুরো কাহিনী মন গড়া লাগছে। কিছু তো গোপন করা হচ্ছে। ওই কাজের মেয়েটিকে প্রশ্ন করতে হবে। আর আব্বাসের বাড়ির ড্রয়ারে অতগুলো মোবাইল কেন? আর এত টাকা আর গয়না। আব্বাসের তো গার্মেন্ট শপ, হ্যাঁ আর খুলেওছে মাত্র 2-3 মাস হলো। স্যার ব্যাপারটা বুঝতে পারছি না। দুটো লোক এলো, এক মহিলার গলায় ছুরি ধরে অন্য মহিলাকে মেরে দেয়, আর একটা 3 বছরের বাচ্চাকে তুলে নিয়ে যায়। সে কোনো চিৎকারও করে না, আর পুরো এলাকাতে কেউ কিছুই দেখে না। বন্দনা যেই গল্পটা শোনাচ্ছিল সেটা কি আদৌ হয়েছিল নাকি যেটা হয়েছিল সেটা প্রকাশ্যে আসা এখনো বাকি আছে। আর 3 বছরের নিষ্পাপ রাজু কোথায়? দিনে দুপুরে একটা খুন হয়ে গেল আর তথাকথিত একটা অপহরণ হলো, কিন্তু এটা কি করে সম্ভব যে ওই এলাকার কেউ কিচ্ছু দেখেনি আর কিচ্ছু শোনেনি? পুলিশ এই সব প্রশ্নের উত্তর খুঁজতে লাগলো। দেখো আব্বাস, আমি তোমার যন্ত্রণা বুঝতে পারছি, তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু তুমি একটা কথা পরিষ্কারভাবে বুঝে নাও যে তোমার ওয়াইফের মার্ডার হয়েছে, তোমার বাচ্চা গায়েব, হয়তো ওর অপহরণ হয়েছে। দেখো আব্বাস, ততক্ষণ তোমায় সাহায্য করতে পারবো না যতক্ষণ না তুমি কিছু বলছো। ওই কাজের মেয়েটি বন্দনা তোমাকে ফোন করেছিল। হ্যাঁ স্যার। ও কি তোমায় ফোনে বলেছিল যে নূপুর মার্ডার হয়েছে আর বাচ্চার অপহরণ? না স্যার। বন্দনা কবে থেকে কাজ করছে? গত 2.5 বছর ধরে। যখন রাজু যখন রাজু 6 মাসের ছিল। বন্দনার কথা মতো লোকগুলো তোমার ড্রয়ার থেকে 6-7টা মোবাইল নিয়ে গেছে। তোমার কি 6-7টা মোবাইল ছিল? আগে গত 4 মাস আগে অবধি আমার একটা মোবাইল রিপেয়ারিং এর দোকান ছিল। গত 4 মাস আগে আমি দোকানটা বন্ধ করে দিই। আমি একটা কাপড়ের দোকান খোলার চেষ্টায় ছিলাম। তখন আমি পুরনো মোবাইল কেনা বেচা করতাম। দোকান বন্ধ করার পর কিছু মোবাইল আমার কাছে ছিল স্যার। ওই যে দুজন এসেছিল ওদেরকে বন্দনা চিনত না? আচ্ছা আব্বাস, যে সমস্ত লোক তোমার সঙ্গে কাজ করত তাদের সবাইকে তো বন্দনা চেনার কথা।
হ্যাঁ স্যার। তাদের মধ্যে কারোর সঙ্গে তোমার কথা কাটাকাটি, কোনো শত্রুতা? না স্যার, এমন তো কিছুই ছিল না। সবার সাথে ভালো সম্পর্ক ছিল, সবাই ভালো কাজ করতো স্যার। শিবরাজ, মনোজ, এই দুজনেই আমার মোবাইল শপে কাজ করতো স্যার। চমন আর সুনীল, এরা দুজন এখনো আমার গার্মেন্ট শপে কাজ করে স্যার। ওই দুজন বন্দনাকে বলে গেছে যে রাজুকে যদি পেতে হয় তাহলে 25 লাখ টাকা লাগবে। রাজু? আব্বাস, তোমার কাছে কি এত টাকা আছে? না স্যার, গত 4 মাস আগে অবধি 45 লাখ টাকা ছিল, যখন গার্মেন্ট শপ খুলেছিলাম। এত টাকা কোত্থেকে পেলে? স্যার, শ্বশুর মশাই দিয়েছিলেন নতুন বিজনেসের জন্য। স্যার, আব্বাসের শ্বশুর শাশুড়ি মানে নূপুরের বাবা মা প্রায়ই আসতো ওদের সঙ্গে দেখা করতে। কিন্তু কখনো আমরা আব্বাসের বাবাকে এখানে দেখিনি। এই নূপুর আর আব্বাস এখানে কতদিন ধরে আছে? স্যার, এই হয়তো 2 বছর কিছু মাস হবে। রাজু তখন খুব ছোট ছিল। কিন্তু স্যার, একবার নূপুরের বাবা মার সাথে আমরা জানতে পারলাম যে ওদের দুজনের ধর্ম আলাদা আলাদা। মানে? আগে আমরা ভেবেছিলাম ওরা মুসলমান, তারপর যখন নূপুরের বাবা মা আসলো তখন বুঝতে পারলাম নূপুর হিন্দু। আচ্ছা, নূপুর আর আব্বাসের মধ্যে কি ঝামেলা হতো? কথা কাটাকাটি হয়তো হতো, কিন্তু তেমন কোনো বড় ঝগড়া হতে দেখিনি। শুনেছি ওদের লাভ ম্যারেজ হয়েছিল। ছোটবেলার বন্ধু ওরা স্যার। নূপুরের বাবা নিজে বলেছিল এই কথা। আব্বাসের বাবা মা এখানে তাহলে কোনোদিনও আসেনি? স্যার, আমরা তো কখনো দেখিনি। ভুল কাজটা এরকম, আর নাকটা, এই চিবুকের কাজটা, হ্যাঁ আরেকটু। আমাদের লাভ ম্যারেজ ছিল স্যার। স্যার, আমরা আমাদের বাড়ি, আমাদের জীবন খুব ভালোবাসায় ভরা ছিল স্যার। আব্বাস, তোমার ফোনটা বাজছে। এই ফোনটা কিডন্যাপারদের হতে পারে। নূপুর আমার জীবন ছিল স্যার। আব্বাস, ফোনটা তোলো। আব্বাস, তোমার ছেলে রাজু মিসিং, ফোনটা তোলো। ফোন। নূপুর, রিসিভ করো ফোনটা, তোলো। হ্যালো, তোর ছেলে এখনো বেঁচে আছে। ফেরত পেতে চাইলে 25 লাখ টাকা রেডি রাখিস। কে বলছেন? আরে কে বলছিস জেনে কি করবি? আর তুই যার সঙ্গেই থাক না কেন, আমার তাতে কিছু যায় আসে না, বুঝলি? আর আমি এটাও জানি যে তোর ফোনটা স্পিকারে আছে। তুই শুধু এটাই মনে রাখ, তুই যদি আমাদেরকে 25 লাখ টাকা না দিস তাহলে তুই তোর ছেলের মুখ আর কোনোদিন দেখতে পাবি না। হ্যাঁ, এরকমই। স্যার, মোবাইল সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কথা হয়েছে। 8 ঘন্টার মধ্যে জানা যাবে কলটা কোথা থেকে আর এসেছে। নূপুরের বাবা মা? ধানবাদ থেকে আসছে। স্যার, নূপুরের বাবা পঙ্কজ আর আব্বাসের বাবা রসুল মোহাম্মদ দুজনে খুব ভালো বন্ধু। কালকেই ওরা চলে আসবে এখানে, আর সন্ধ্যের মধ্যে পোস্টমর্টম রিপোর্টও চলে আসবে। রাজুর ফটো সব জায়গায় পাঠাও। বাচ্চাটার জীবনে ঝুঁকি আছে। হ্যাঁ স্যার। স্যার, কাজের মেয়ে বন্দনার সঙ্গে কথা বলে আমরা একটা খুনি স্কেচ বানিয়েছি। হয়তো আমরা ওখান থেকে কিছু সাহায্য পাবো। ঠিক আছে, যদিও এখনো বন্দনার উপর আমার বিশ্বাস নেই। আবার কথা বলতে হবে। দমবন্ধের কারণে মৃত্যু হয়েছে, গলা টিপে মারা হয়েছে। আর পেটের আঘাতটা? মনে হচ্ছে ছুরি ব্যবহার করা হয়েছিল, কিন্তু তার আগেই ও মারা গেছে। হয়তো খুনি কনফার্ম হতে চেয়েছিল যে ও মারা গেছে কিনা। আর এই হাতের চিহ্নটা? ওকে বিষের ইঞ্জেকশন দেয়া হয়েছে, তাও ওর মৃত্যুর পরে রক্তের নমুনা পাওয়া গেছে। আজব ব্যাপার। প্রথমে একে ছুরি দিয়ে মারা হয়েছে, তারপর পয়জন ইনজেক্ট করা হয়েছে এটার জন্য যাতে না বেঁচে থাকে। শুধু তাই নয়, ওর রক্তে ক্লোরোফর্মেরও নমুনা পাওয়া গেছে। মানে হয়তো একে ক্লোরোফর্ম দিয়ে আগে অজ্ঞান করা হয়েছে, তারপর গলা টিপেছে। হতে পারে। যদি ওরা ক্লোরোফর্ম সঙ্গে নিয়ে এসে থাকে, হতে পারে সেটা রাজুর উপরও প্রয়োগ করেছে, সেই জন্যই চিৎকার করেনি। তাই নূপুরও চিৎকার করেনি গলা টেপার সময়। কোয়াইট পসিবল। মানে হত্যাকারীদের উদ্দেশ্য স্পষ্ট, ওরা ওকেই মারতে এসেছিল। তাহলে স্যার, গয়না, টাকা, মোবাইল চুরি, রাজুর অপহরণ
এটা কি মার্ডারটাকে কভার আপ করার জন্য কোনো নাটক সাজানো হয়েছিল? তোমার বাড়িতে কতটা গয়না আর টাকা ছিল? জানি না স্যার, নুপুরের গয়নার খুব শখ ছিল, ওই বলতে পারবে কত গয়না ছিল। যখন ওই কাজের মেয়েটি বন্দনা তোমায় ফোন করেছিল, ও তোমায় বলেনি যে বাড়িতে কি ঘটেছে? না স্যার, কি কারণে? আমি জানি না স্যার। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম সাহেব। তুমি তো প্রতিবেশীদের ডেকেছিলে না? হ্যাঁ সাহেব, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। প্রত্যেকদিন কাজে কখন আসো? এই 10টা 10:30 নাগাদ হবে, আর আর 1টা অবধি কাজ করে তারপর চলে যাই, তারপর আবার সন্ধেবেলা আসি রান্না করতে। একেবারে ঠিক সময় তো বলতে পারবো না স্যার, 10টার সময় নাগাদ আসে স্যার। বন্দনা তখন তোমায় বলেনি যে বাড়িতে কি ঘটেছে, আর তুমিও নুপুরকে ফোন করে চেক করনি যে কি হয়েছে? তুমি বুঝতে পেরেছিলে নুপুরের কিছু হয়েছে? স্যার আমি বন্দনাকে বলেছিলাম নুপুরকে ফোন, কিন্তু ও বারবার এটাই বলছিল যে আপনি তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। কি হয়েছে বন্দনা? দয়া করে আপনি আগে বাড়ি আসুন। নুপুর কোথায়? ওকে ফোন দাও। আব্বাস দাদা, আমি বলছি তো আপনি আগে বাড়ি আসুন। তুমি নুপুরকে ফোন করনি? স্যার 11টার সময় ফোন করেছিল ও, কিন্তু ওর ফোন নট রিচেবল দেখাচ্ছিল। বন্দনা যখন বললো যে কিছু হয়েছে, তারপরে তুমি কোনো কল করনি? করিনি স্যার, কারণ আমি চিন্তায় ছিলাম, তাই আমি বাড়ি চলে আসি। তোমার ফোনটা দাও তো একবার। ওরা আমার গলায় ছুরি ধরে রেখেছিল সাহেব, আমি চিৎকার করতে পারিনি, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। স্যার, বন্দনার ফোন রেকর্ড এটাই বলছে যে ও 10:30টার সময় বাড়িতেই ছিল, যেটা ও নিজেই স্বীকার করেছে। আর নুপুরের ফোন রেকর্ডসে আব্বাসের কোনো কল নেই স্যার। আমি ওর ফোন চেক করেছি, ও তো কল করেছিল। স্যার লাইনও তো বিজি ছিল, তাই ফোন আসেনি। মুক্তিপণের কল নুপুরের ফোন হ্যাঁ স্যার, গাজিয়াবাদ থেকে এসেছিল, কিন্তু ফোন এখন বন্ধ বলছে। এইখানেই যত গন্ডগোল। স্যার খোঁজরদের লাগানো হয়েছে, স্কেচও দিয়ে দেওয়া হয়েছে, আর রাজুর ছবিও সব জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। এর পেছনে আগের কোনো ঘটনা নেই তো? শর্মা, হ্যাঁ স্যার। ধানবাদে কাউকে পাঠিয়ে দাও এই দুজনের ব্যাকগ্রাউন্ড জানতে। ঠিক আছে। রাজু, রাজু, ওই লোকটা সন্ধ্যে থেকে আমাদের বাড়ির উপর নজর রাখছে। পুলিশ কি তোকে সন্দেহ করছে? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। পুলিশ কি তোকে সন্দেহ করছে? জানি না, কিন্তু আমার মনে হচ্ছে পুলিশ আমার কথা বিশ্বাস করছে না। সত্যিই কি এর মধ্যে কোনো রহস্য ছিল? এই হত্যা আর অপহরণের মধ্যে সন্দেহের মতো কিছু কি ছিল? অপহরণ কে করেছিল আর রাজু এখন কোথায়? এর সঙ্গে কি নূপুর আর আব্বাসের অতীতের কোনো যোগ ছিল? আর তাদের অতীত কি ছিল? সেলাম স্যার। ঠিক আছে, বল কি খবর আছে? স্যার, নূপুর আর আব্বাসের বাবা মা কাল দিল্লির জন্য রওনা দিয়েছে। আর কিছু? নূপুরের বাবা পঙ্কজ আর আব্বাসের বাবা রসুল বহু বছর ধরে বন্ধুত্ব আর একসাথে কাজকর্মও চলতো। স্যার, ওনাদের আখ আর ধানের ক্ষেত রয়েছে, ওনারা একসাথেই খেতে কাজ করেন। নূপুর আর নূপুরের দাদা অমিত আর আব্বাস 3 জন ছোটবেলার বন্ধু। স্যার, বড় হয়ে নূপুর আর আব্বাসের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। এটা বোঝার চেষ্টা করো, এটা এভাবে হতে পারে না। নূপুর, আব্বাস আর আমরা শুধু বন্ধু, এ ছাড়া আর কিছু হতে পারে না। এটা হবে না, সমাজ এটা মেনে নেবে না। কথাটা একটু বোঝ। কেন আব্বু? তুমি আর পঙ্কজ কাকু তো একে অপরকে 20 বছর ধরে চেনো, একসাথে ব্যবসাও করো। কি বলছিস কি আব্বাস? আমরা বন্ধু হতে পারি, কিন্তু আত্মীয়তা পাতাতে পারি না বাবা। আমাদের জাত আলাদা। আমরা আমাদের ভালোবাসার মধ্যে কখনো ধর্মকে আসতে দেব না। ছেলে মেয়েদের কথা ঠিক, কিন্তু আমরাও ঠিক। হ্যাঁ পঙ্কজ ভাই, আমি আর আপনি ওদের বুঝতে পারি, কিন্তু এই আশেপাশের লোক, এই গ্রাম, এই সমাজ, এরা এসব কিছুতেই মেনে নেবে না। এসব এদের রাগের কারণ হয়ে উঠতে পারে। এসবের পরিণতি কি যে হবে আমি জানি না। ঠিকই বলেছেন রসুল ভাই, ছেলেমেয়েরা বুঝতেও পারছে না যে এটা কত খারাপ দিকে গড়াতে পারে। আমাদেরই এখন এই মুহূর্তে কিছু একটা করতে হবে। নূপুর, আমাদের পরিবারের লোকেরা একে অপরকে অনেক দিন ধরে চেনে। আমরা একসঙ্গে বড় হয়েছি, কিন্তু আমরা আমাদের বাবা মার মন ভাঙতে পারবো না। তুমি ঠিকই বলেছ আব্বাস। আমরা কখনো কোনো সমস্যা করব না, কখনো ওনাদের বিরুদ্ধে যাব না, এমন কোনো কাজ করব না যাতে ওনারা কোনোভাবে দুঃখ পায়। শেষমেশ ওরাই তো আমাদের মা বাবা। নূপুর, আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। আমার জীবনেও আব্বাস। 2006-এ আব্বাস দিল্লি চলে যায়। ওখানে গিয়ে ও মোবাইল সারানোর ছোটখাটো কাজ শুরু করেছিল। আর নূপুর? নূপুরও 2007-এ দিল্লি চলে গিয়েছিল। ওখানে গিয়ে জার্নালিজমের পড়াশুনো করলো, তারপরে কোরে জয়েন করে হোস্টেলে থাকছিল। দিল্লিতে ওদের দুজনের দেখা হতো, যেন দুই বন্ধু। বাবা মার বিরুদ্ধে ওরা যায়নি। তুই ওকে বলতে পারবি না? না আব্বু, খুব ভালোবাসি ওকে আমি। সে তো দেখতেই পাচ্ছি, ওর নামেই দোকান চালাচ্ছিস। আব্বু, তুমি চিন্তা করবে না একদম।
আমরা এমন কোনো কাজ করব না যাতে তোমরা কখনো কোনো দুঃখ পাও। পড়াশোনা কিরকম চলছে মা? খুব ভালো চলছে, মন দিয়ে পড়াশোনা করছি। আব্বাসের সাথে দেখা হয়? হ্যাঁ, সপ্তাহে এক আধবার দেখা করি। বাবা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আমরা তোমার আর কাকার অমতে কোনো কিছুই করব না। ও কারোর সাথে বিয়ে করবে না, আর তুইও বিয়ে করবি না? এইটুকু তো অধিকার আছে। রসুল ভাই, না নূপুর রাজি হবে কারোর সাথে বিয়ে করার জন্য, না আব্বাস রাজি হবে। আমার মনে হয় আমাদের ওদের স্বপ্নকে মূল্য দেওয়া উচিত আর ওদের কথা মানা উচিত। আমারও এরকমই মনে হয়। কিন্তু পঙ্কজ ভাই, যদি আমাদের বন্ধুত্ব আত্মীয়তায় বদলে যায় তাহলে তো এখানে খুব গন্ডগোল বাঁধবে। আমাদের ওদের বলা উচিত ওখানেই বিয়ে করে নিক। ওদের নিজেদের জীবনটা খুশিতে কাটানোর পুরো অধিকার আছে। 2009-এ দিল্লিতে ওরা বিয়ে করে নেয়। 2011-তে ওদের ছেলে রাজুর জন্ম হয়েছিল। স্যার, গাজিয়াবাদ পুলিশ খুঁজছে, কিন্তু রাজুর এখনো কোনো খবর পাওয়া যায়নি। ওই দুটো লোক? স্যার, খোঁচরদের কাজে লাগানো হয়েছে, স্কেচেসও দিয়ে দেওয়া হয়েছে। নূপুর একজন ফ্রিল্যান্স রিপোর্টার ছিল। এই অ্যাঙ্গেল থেকে কিছু? না স্যার, এখনো অবধি কিছু পাওয়া যায়নি। আব্বাসের ফোন মনিটর করা হচ্ছে, কিন্তু অপহরণের আর কোনো ফোন আসেনি। এই মুক্তিপণের কলটা কি মিথ্যা ছিল, নাকি এটা কোনো ষড়যন্ত্রের অংশ? আমার এই বাচ্চাটার জন্য চিন্তা হচ্ছে। স্যার, যদি আমরা আব্বাস আর নূপুরের পাস্টে যাই, ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসতো। ওদের ওই প্রেমে কোনো বাধা আসেনি তো? না স্যার, উপর থেকে কিছুই তো মনে হচ্ছে না, কিন্তু গভীরে গেলে কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ গোপাল সাহেব, একটা খবর আছে। হ্যাঁ বল। মনে হয় দুজন নয়, 3 জন লোক ছিল। 3 জন? হ্যাঁ, একজন কার্পেন্টার আছে ঘনশ্যাম, ও সব জানে। ঘনশ্যাম। নমস্কার স্যার। মনে হয় এমন কিছু জানো যেটা আমাদের জানা উচিত। স্যার, আপনার লোক আমাকে যে ছবিটা দেখিয়েছিল না, তুমি কি ওদেরকে দেখেছিলে? হ্যাঁ স্যার, ওই দিন আমি দেখেছি ওদের। তুমি বলেছো ওদের সঙ্গে তৃতীয় ব্যক্তি ছিল? হ্যাঁ স্যার। কে ছিল? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ঘনশ্যাম। নমস্কার স্যার। মনে হয় এমন কিছু জানো যেটা আমাদের জানা উচিত। স্যার, আপনার লোক আমাকে যে ছবিটা দেখিয়েছিল না, তুমি কি ওদেরকে দেখেছিলে? হ্যাঁ স্যার, ওই দিন আমি দেখেছি ওদের। তুমি বলেছো ওদের সঙ্গে তৃতীয় ব্যক্তি ছিল? হ্যাঁ স্যার। কে ছিল, আর তুমি কি করে দেখলে ওদের? স্যার, ওই দিন তখন 11টা বাজতে যায়, আর আমি আমার সাইকেলে করে দোকানেই আসছিলাম। আরে কি করিস বলতো? হেলমেটের ভেতর থেকে দেখতে পাস না নাকি? আরে তুই দেখতে পাচ্ছিস না বাইক আসছে, এরকম ভাবে কেউ কাট করে? আরে চল না, ছাড় একে, ছাড়। আরে বস বস, তাড়াতাড়ি বস। হ্যাঁ, সব বাবের রাস্তা মনে করে রেখে দিয়েছে। যে ফটো আপনি দেখিয়েছিলেন স্যার, তার মধ্যে ওই দুজনকে আমি চিনতে পেরেছি। আর একটা ছেলে ছিল যে হেলমেট পরে বাইক চালাচ্ছিল। কোন দিকে গেছিল? স্যার, ওই আব্বাসের বাড়ির ওই গলির দিকটায়। ঠিক আছে স্যার। তার মানে কি তৃতীয় ব্যক্তি ওই দুজনের অপেক্ষায় ছিল? ওই দুজনে ভেতরে গেল, নূপুরকে মারলো, বাচ্চাকে ওঠালো, তারপর তৃতীয় ব্যক্তির কাছে ফিরে এলো।
স্যার হতে পারে কোনো দোকানদার বা কোনো লোক ওই তৃতীয় ব্যক্তিকে অপেক্ষা করতে দেখেছে। হ্যাঁ গোপাল বল। সাহেব, ওই কার্পেন্টারের দোকান থেকে বেরিয়ে সামনে গিয়ে ডান দিকে ঢুকবেন। ওখানে চৌরসিয়ার পানের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে। ওই তৃতীয় লোকটার ব্যাপারে আরও কিছু খবর দেওয়ার আছে আপনাকে। স্যার তৃতীয় লোকটার ব্যাপারে কিছু খবর আছে। সাহেব, চৌরাসিয়াদা ওই লোকটার ব্যাপারে আরও কিছু জানে। স্যার বাইক এখানে এসে থেমেছিল। সাহেব, গোপাল যে ফটো দেখিয়েছিল ওই দুটো লোক তো এখান থেকে চলে গেছে। আর যে হেমলেট পড়েছিল ওই 3 নম্বর লোকটা, সে অনেকক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করছিল। হ্যাঁ 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 না না মনে হচ্ছিল যেন টাইম পাস করছে। চৌরাসিয়া, এখন তুই টাইম পাসটা বন্ধ কর আর বল কে ছিল। কিছুক্ষণ পরে বাইক থেকে নামলো আর সোজা আমার দোকানে চলে এলো। বললো একটা বেনারসি সাদা পান বানিয়ে দাও। একটা বেনারসি পান বানাও। আমি পান বানাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম, মানুষ হেলমেটটা পরে বাইক চালানোর সময়, কিন্তু এ গাড়ি দাঁড় করিয়েও কেন পড়ে আছে। চৌরাসিয়া, কে ছিল ওটা? আমি পান বানানো ফিনিশ করলাম আর ওকে দিলাম। এই নাও দাদা তোমার বেনারসি সাদা পান। আমি ভাবছিলাম ছেলেটা তো পান খেয়ে নিল, কিন্তু হেমলেট পরে থুতু ফেলবে কি করে। তখনই ছেলেটা হেমলেট খুলল। কে ছিল ওটা? নূপুর মোবাইল রিপেয়ারে সপ্তাহে 3 বার চক্কর লাগাতাম। এই বাজে মোবাইলটা 2 দিন চলে আর 2 দিন খারাপ থাকে। আরে বল না, কে ছিল ওটা? ওই মোবাইল রিপেয়ার শপে দেখেছিলাম ওকে। এখন নাম আমি জানি না তো। তাহলে ওই দুটো লোক আসার পরে ওদের সঙ্গেই চলে গেল? হ্যাঁ সাহেব, এই 15 মিনিট পর, না 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 10 মিনিট পরে। তুমি ওদের সঙ্গে বাচ্চাটাকে দেখোনি? আরে সাহেব, এখনই তো এই গোপাল বলল, এমন ভাবে ঢাকা দেওয়া ছিল কিছুই দেখা যাচ্ছিল না। মনে হলেও কোনো জিনিসপত্র নিয়ে যাচ্ছে। বাইক নাম্বার মনে আছে? আমার যদি একবারও মনে হতো না যে কোনো ঝামেলা হতে যাচ্ছে, তাহলে বাইকের নাম্বার মনে রাখতাম। আর মনে রাখা কি, শালাগুলোকে ধরেই নিতাম। আব্বাসের দোকানে কাজ করতো। স্যার ও নিচে ওয়েট করছিল, উপরে যায়নি। বন্দনা বলেছিল যে ছেলে দুটোকে আগে দেখেনি। স্যার আমি জানি না ওরা কারা ছিল। আর আব্বাস বলেছিল যে ওর কখনোই কোনো ওয়ার্কারের সঙ্গে ঝামেলা হয়নি। সবার সঙ্গেই ভালো সম্পর্ক ছিল স্যার, সবাই ভালো কাজ করতো স্যার। মনে হচ্ছে সব খুব ভেবেচিন্তেই করা হয়েছে। ওদের উদ্দেশ্যটা পরিষ্কার, এটা এমনি লুটপাটের মামলা নয়। এবার ওই বাচ্চাটার জন্য খুব চিন্তা হচ্ছে। সাড়ে 11টার মধ্যে তোমার টিফিনটা রেডি হয়ে যাবে। নিয়ে যাওয়ার জন্য কাউকে পাঠিয়ে দিও। হ্যাঁ দেখছি, ঠিক আছে, টাটা। আচ্ছা ঠিক আছে।
নূপুরকে কে খুন করেছিল, রাজু কোথায় ছিল, আর এই খুন এবং অপহরণের পিছনে কার হাত ছিল? এই নৃশংস অপরাধ কেন করা হয়েছিল? তৃতীয় ব্যক্তি যার সম্পর্কে পুলিশ দীর্ঘদিন ধরে কিচ্ছু জানতে পারেনি, সে আব্বাসের দোকানে কাজ করত। সেই ব্যক্তি এই অপরাধে কিভাবে জড়িত? এই অপরাধের কারণ কি কোনো রাগ, ঘৃণা বা বদলা ছিল, নাকি এর পিছনে ব্যক্তিগত উদ্দেশ্য ছিল? এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো আগামী দিন, আগামী পর্বে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সব থেকে জরুরি, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন। জয় হিন্দ।